এখন এই মুহূর্তে শুভ অক্ষয় তৃতীয়া আর শুভ জগন্নাথ দেবের মন্দির দীঘায় উদ্বোধনের শুভেচ্ছা জানাতে গিয়ে মনটা একটু ভারাক্রান্ত হচ্ছে। কেন ভারাক্রান্ত হচ্ছে? কারণ 14টা মানুষকে গাফিলতির জন্য প্রাণ বিসর্জন দিতে হলো, তাদের প্রাণ চলে গেল, বেঘরে তাদের কার্যত প্রাণ গেল। সেটা হচ্ছে গতকালকের বড়বাজারের মেছুয়াপট্টিতে ফলপট্টিতে ঋতুরাজ বলে যে হোটেলে আগুন লাগলো, তাতে আমরা যে ছবিটা দেখতে পেলাম পরবর্তীকালে দম বন্ধ হয়ে বেশিরভাগের মৃত্যু হয়েছে। অর্থাৎ প্রশ্ন উঠে গেল, প্রপার এক্সিট গেট ছিল কিনা, প্রপার রিকভারির জন্য ব্যবস্থা ছিল কিনা। যারা ওই হোটেলের আবাসিক ছিলেন তারা বেরিয়ে আসতে গিয়ে বাধা পেয়েছিলেন এবং তারা নিজে নিজে চেষ্টা করে যে বেরোনোর চেষ্টা করেছিলেন, সেটা বিফল হয়েছে। কালো ধোঁয়াতে ঢেকে যায় গোটা চত্বর এবং তারপরে মৃত্যু হয়। 2 জন শিশু সহ 14 জনের মৃত্যু। এটা আজকের এই শুভ দিনকে অবশ্যই কালিমালিপ্ত করছে। আজকের এই মহানুভবতার দিন, যখন আমরা উচ্ছ্বাস আনন্দে মাতছি বিভিন্ন জায়গায়, প্রশ্ন উঠছে যে এই শহর কলকাতার ঘিঞ্জি এলাকাগুলোতে মূলত অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে প্রশ্ন আসছে। আবারও আরেকবার গার্ডেন রিচ ঘটনার পর অবৈধ নির্মাণ নিয়ে প্রশ্ন আসছে আরও আরেকবার, যে কিভাবে কাদের আশীর্বাদে এই ধরনের হোটেলগুলো দিনের পর দিন ব্যবসা করছে, কিভাবে অবৈধ নির্মাণ হচ্ছে, সেই প্রশ্নগুলো উঠছে। স্পেসিফিক কিছু প্রশ্ন আজকে কালকের এই ঘটনার পর, কালকে সন্ধেবেলার এই ঘটনার পর উঠে আসছে, যাতে 14 জন মানুষের মৃত্যু হয়েছে শহর কলকাতা বড়বাজার এলাকায় ফলপট্টি মেছুয়াপট্টিতে ফল বাজারের ওখানে। তো কি প্রশ্ন উঠছে? প্রশ্নের মূল বিষয় হচ্ছে দায় কার। এই ধরনের ঘটনা তখনই থামানো সম্ভব যদি এর ক্ষেত্রে দায় কার সেটাকে স্পষ্ট করা যায়। দেখুন, এক হচ্ছে হোটেল নির্মাণ নিয়ম মানা হয়েছে কিনা, কারণ দেখা যায় যে পারমিশন একটা রয়েছে, তারপরেও কিন্তু আবার ওভার স্টোরেড হয়, অর্থাৎ বেশি তলা তৈরি করা হয় কমার্শিয়াল বেনিফিটের জন্য। দ্বিতীয়ত, ঘিঞ্জি এলাকায় হোটেল তৈরি করা হলো এবং তার ছাড়পত্র হোটেল পেয়ে গেল। কিভাবে পেল? এমার্জেন্সি গেট বন্ধ ছিল বলে আমাদের প্রতিনিধি জানাচ্ছেন, তিনি ছবিও করেছেন। কেন বন্ধ ছিল এক্সিট গেট? হোটেলের পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না বলে। আমরা বলছি না, খোদ মন্ত্রী নিজে বলছেন, দমকল মন্ত্রী বলছেন। তাহলে দায় কার? কেন তড়িঘড়ি হোটেলের বোর্ডারদের, অর্থাৎ যারা সেখানকার আবাসিক, তাদেরকে উদ্ধার করা সম্ভব হলো না, বা কেন তারা নিজেরাও বেরোতে পারলেন না? তার কারণগুলো নিয়ে কিন্তু আজ এই অনুষ্ঠান। তার কারণ কেন আমরা এই প্রোগ্রাম করছি, তার কারণ হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর যদি খুঁজে পাওয়া যায়, এই অগ্নিকাণ্ডের দায় এবং দায়িত্ব কাদের গাফিলতির জন্য এই ঘটনা ঘটলো সেটা যদি বার করা যায়, তবেই আগামী দিনে এই ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব। এটা দুর্ঘটনা, এটা পরিকল্পিত ব্লাস্ট, বিস্ফোরণ, সন্ত্রাসবাদী হামলা নয়, এটা পরিষ্কার। কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটার পেছনে আপনার আমার কি ত্রুটি রয়েছে? এই যে গাফিলতির যে ঘটনাটা ঘটছে, এটা তো আরো বহু জায়গায় শহর কলকাতায় রয়েছে, নাকি নেই? আমরা এই কারণের জন্য আজকে অনুষ্ঠান করছি, যাতে আগামীতে এই ধরনের দুর্ঘটনা এবং প্রাণ বিসর্জনের ঘটনা না ঘটে। স্টিফেন কোর্ট থেকে দেখে আমরা শিক্ষা পাইনি, এটা খুব পরিষ্কার। তাহলে এই ধরনের ঘটনা আবার পুনরাবৃত্তি হতো না। আজকে 2010 সালে স্টিফেন কোর্ট ঘটলো, এরপরে আমরি হাসপাতালের ভয়াবহ অগ্নিকাণ্ড হলো। বহু মানুষ মারা গেল। খুব সম্ভবত আমার যতদূর মনে হচ্ছে 113 জন মারা গিয়েছিল সেই অগ্নিকাণ্ডের ফলে, আমার যদি ভুল না হয়। এরপরেও আমাদের চোখ খোলেনি। শহর কলকাতায় ঘিঞ্জি তারের জঞ্জাল, অগ্নি নির্বাপন ব্যবস্থার ক্ষেত্রে গাফিলতি, ফায়ার ব্রিগেডের কাছ থেকে পারমিশন নেওয়ার ক্ষেত্রে টাকার খেলা, এসব তো আগে আমরা বহুবার শুনেছি। তো কেন সেটা হচ্ছে, সেই কারণ অনুসন্ধানের জন্য আমাদের সঙ্গে শুধু রাজনৈতিক আলোচক বিশ্লেষকরা নেই, এক্সপার্টিসরা রয়েছেন। আমি পরিচয় করে দেবো উদয়নারায়ণ বাবুর সঙ্গে। উদয়নারায়ণ অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন। আমার আজও মনে আছে, এর আগে খুব সম্ভবত আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা, তাতে উদয়বাবু স্টুডিওতে উপস্থিত ছিলেন। সেবারও ভয়াবহ অগ্নিকাণ্ড, 4-5 জনের মৃত্যু হয়েছিল। সেবার আমরা অনেক গাফিলতির বিষয় উদয়বাবুর গলা থেকে শুনেছিলাম, টাকা পয়সার খেলা দফতরের মধ্যে শুনেছিলাম। কিন্তু তারপরেও আমাদের সম্বিত ফেরেনি এই কারণের জন্যই, কারণ এটাকে প্রিভেন্ট করবার জন্য এই টাকা পয়সার খেলা বা এই যে ফায়ার এক্সটিংগুইশারের জন্য যে পারমিশন,
সেই পারমিশনের ক্ষেত্রে টাকার খেলা বন্ধ করার জন্য কোনো প্রপার ইনিশিয়েটিভই নেওয়া হয়নি। তা বন্ধ হবে এটা কি করে? তাই এই হোটেলের ক্ষেত্রে, ঋতুরাজ হোটেলের ক্ষেত্রে যেটা আমরা জানতে পারছি, 2022 সালে প্রথম মানে শেষবারের মতো অগ্নি নির্বাপন ব্যবস্থার পারমিশন নেওয়া হয়েছিল। 2022-এর পর 23, 24, 25 প্রায় 3 বছর অগ্নি নির্বাপন ব্যবস্থা সম্পর্কে কোনো বিশেষ ব্যবস্থা ছিল না। আমি পরিচয় করে দেবো সবার সঙ্গে, তারপর প্রথমেই শোনাবো এই হোটেল যে একেবারে গা ঢিলে মানসিকতা, গয়ঙ্গচ্ছ মানসিকতা নিয়ে মানুষের প্রাণ নিয়ে খেলা করছিল, সেটা পরিষ্কার হচ্ছে রাজ্যের দমকল ডিপার্টমেন্টের যিনি মন্ত্রী রয়েছেন সুজিত বোসের গলায়। কি বলেছেন সুজিত বোস আপনাদেরকে শোনাবো, কিন্তু তার আগে পরিচয় করিয়ে দেবো উদয়নারায়ণ অধিকারী, প্রাক্তন উপ অধিকর্তা অগ্নি নির্বাপন এবং জরুরি পরিষেবা, আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন। আমাদের সঙ্গে একই সঙ্গে ফ্রেম শেয়ার করছেন মোহাম্মদ শাহিন, আইনজীবী, শাসক দলের পক্ষে বলবেন, কিন্তু ডেফিনেটলি আজকে শাহিনের কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ যে এই গাফিলতির ফাঁক ফোকরগুলো শাহিন ঢাকবে কি করে। দ্বিতীয়ত অবশ্যই প্রশ্ন তোলবার জন্য আমাদের এখানে বিরোধী দলের মুখপাত্র, বিজেপি মুখপাত্র তন্ময় বাবু রয়েছেন, তন্ময় মুখোপাধ্যায়। স্বাগত জানাই ডক্টর তন্ময় মুখোপাধ্যায়কে আজকের অনুষ্ঠানে। অন্যদিকে আর কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে আসবেন প্রদীপ্ত ঘোষাল, বিপর্যয় মোকাবিলা বিশেষজ্ঞ, তিনিও আমাদের সঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন। আমি প্রদীপ্ত বাবুকেও আমাদের সঙ্গে আলোচনার জন্য রাখব। প্রথম আমি শুরু করব উদয়নারায়ণ বাবুকে দিয়ে, কিন্তু তার আগে আমি একবার দেখাবো আপনাদেরকে দমকল বিভাগের মন্ত্রী, তার গলাতে গাফিলতি কোথায় ছিল সেটা পরিষ্কার হয়ে গেল। কি বলছেন সুজিত বসু, একবার শুনুন। সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পুরোটাই তদারকি করেছেন। আমরাও যোগাযোগে থেকেছি সকাল অবধি। এখনও পর্যন্ত 14 জন মারা গেছে, কিন্তু আগুন যেখানে ঘটেছিল মানে সেই স্পটে খুব মানে বিশ্রীভাবে মানে সেখানে ব্যবস্থা ছিল। আরও বিস্তারিত বলেছেন সুজিত বাবু, কিন্তু তিনি তার এই বক্তব্যে আমরা শুনতে পেলাম যেখানে আগুন লেগেছিল সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা বিশ্রী অবস্থায় ছিল, এটা আপনারাও শুনতে পেলেন। উদয়বাবুর কাছে যাব। উদয়বাবু, একটা হোটেল কলকাতার বুকে চলছে, তারা পারমিশন নিচ্ছে 22-এ, তারপরে আর কোনো হেলদোল নেই। 25-এ এসে ভয়াবহ অগ্নিকাণ্ড, 14 জনের প্রাণ গেল, 2 জন শিশু আছে এর মধ্যে। আমার কথা, এই যে অনুমতিগুলো না নিয়ে দিনের পর দিন কলকাতার একাধিক হয়তো বা হোটেল বা সংস্থা বা অফিস বা ঘিঞ্জি এলাকায় যেখানে এইভাবে দিনের পর দিন চলছে, কিভাবে সম্ভব হচ্ছে এটা? প্রথম কথা বলি, আমিও কনফার্ম নই, কিন্তু আপনাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যম থেকে আমি যেটা কালেক্ট করেছি সেটা হচ্ছে মৃত্যুর সংখ্যা বেড়ে 15 হয়েছে, 14-তে আর এখন ওটা আটকে নেয়। আর সেকেন্ড থিং হচ্ছে এই যে হোটেলটা পার্টিকুলারলি, এর থেকে ফায়ার ব্রিগেডের ডিস্টেন্স হচ্ছে 1 ফুট 5 মিনিট হার্ডলি। তো 5 মিনিট আগে একটা ডিভিশনাল হেডকোয়ার্টার, তার নাকের ডগায় এইরকম একটা হোটেলে সমস্ত রকম, ওই যে আপনি বললেন 22 সালে পারমিশন নিয়েছে, তা আমাদের আইন অনুযায়ী 3 বছরের পারমিশন একসাথে নিতে পারে। তো 22 সালে ওনারা 3 বছরের জন্য পারমিশন নিয়েছে। এইবার সেই পারমিশন না, 22 সালে শেষ হচ্ছে, আমি যেটা যতদূর জানি 22 সালে শেষ হচ্ছে পারমিশনটা। না মানে ধরুন এটা নেওয়া হয়তো 19-এ, 22-এ শেষ হচ্ছে, কারণ সুজিত বাবু নিজেই বলছেন যে অগ্নি নির্বাপন ব্যবস্থায় সেরকম মানে কিছুই ছিল না। না না, ওটা উনি ভুল কথা বলেছেন, না জেনে বলেছেন, কার কাছে শুনেছেন তাও আমি জানি না। এই হোটেলের যা মানে ইন অ্যাকর্ডেন্স উইথ আওয়ার রুলস অ্যান্ড রেগুলেশন ইনক্লুডিং অ্যাক্ট, যা ফায়ার প্রোটেকশন মেজার দরকার, এভরিথিং ওয়াজ ইনস্টলড অ্যাজ পার দি FSR। টোটাল কথাটা হচ্ছে ফায়ার সেফটি রেকমেন্ডেশন হ্যাজ বিন স্পেসিফাইড বাই দি ডিপার্টমেন্ট, ওয়াজ কমপ্লাইড বাই দি হোটেল অথরিটি। দেয়ার ইজ নো ডাউট অ্যাট অল। এই যে আগুন লেগেছিল না, এখানে প্রত্যেক বোর্ডারের ঘরে স্প্রিংকলার ছিল, এন্টায়ার হোটেল আপনার রাইজার দিয়ে কাভার করা ছিল, ডিটেক্টর দিয়ে কাভার করা ছিল। এগুলো অটো অ্যাকচুয়েশনের জন্য যে পাম্পগুলো দরকার হয়, ইলেকট্রিক্যালি ড্রিভেন, ডিজেল ড্রিভেন, তার সাথে একটা জকি পাম্প দরকার হয়, এভরিথিং ইজ দেয়ার।
still is there. If you conduct an inspection, you will see all these things. Unfortunate thing is that on the part of the fire brigade, what was the duty of the fire brigade? The regular করছে ফায়ার সেফটি ইন্সপেকশন। আমি যখন প্রথম দিলাম তখন স্যাটিসফাইড হয়েই দিলাম। আচ্ছা। আমি যা রেকমেন্ডেশন করলাম, তারপরে আমি আবার ইন্সপেকশন করলাম, করে দেখলাম যে হ্যাঁ সব ওরা কমপ্লাই করেছে, তার প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দিলাম, তাতেও আমি স্যাটিসফাইড হলাম। হওয়ার পরে গভর্নমেন্টের যা রেভিনিউ দিল এই সার্টিফিকেটটাকে কি বলে? পুরো নামটা হচ্ছে ফায়ার সেফটি সার্টিফিকেট, আচ্ছা। অনেকে এটাকে এনওসি বলে বলে। আচ্ছা, আবার তার সাথে জড়িত ফায়ার সার্ভিস লাইসেন্স বলে একটা, আচ্ছা। সংক্ষেপে লোকে লাইসেন্স বলে। তো লাইসেন্স ফর দি পারপাস অফ দি স্টোরেজ অফ এনি ইনফ্লামেবল আর্টিকেলস, দ্যার ইজ এ প্রেসক্রাইবড লিমিট ক্রস করলে ওটার জন্য আলাদা লাইসেন্স লাগে, একই এস্টাবলিশমেন্ট হলেও। আর অন দি আদার হ্যান্ড এফএসসি, যেটা ফায়ার সেফটি সার্টিফিকেট বা আপনি এনওসি বলতে পারেন, সেটা হচ্ছে এন্টায়ার হোটেলের জন্য। আচ্ছা। তো ইন দি ইনস্ট্যান্ট কেস দে আর হোল্ডিং দি বোথ ক্লিয়ারেন্স, লাইসেন্সও ছিল ওদের আর ফায়ার সেফটি সার্টিফিকেটও ছিল। আর এই দুটো পেতে গেলে ফায়ার সার্ভিস যে রেকমেন্ডেশনগুলো করেছিল সেগুলো সবই ওরা কমপ্লাই করেছে। এখনও যদি ওখানে ইন্সপেকশন করা হয় তার এক্সিস্টেন্স কিন্তু পাওয়া যাবে। আচ্ছা। কিন্তু আনফর্চুনেট থিং ইজ দ্যাট ডিউ টু দি ল্যাক অফ রেগুলার ফায়ার সেফটি অডিট, আচ্ছা। the entire system was defunct. আচ্ছা। কেন উদয়বাবু সেইখানটায় সেফটি অপারেশনটা হয় না, অডিটটা হয় না? both the occupier and owner and our department are equally responsible. এদের ডিউটি রেগুলার করছে, ইন্সপেকশন করা, তার সেই লিবার্টি পুরো আইনে দেওয়া আছে। জাস্ট একটা মানে বিটুইন দি সানরাইজ অ্যান্ড সানসেট জাস্ট একটা ফোন করে চলে যেতে পারে ইন্সপেকশনের জন্য। এর জন্য আলাদা কোনো ওই ক্লারিক্যাল ফর্মালিটিস বিকট কিছু মেনটেন করতে হয় না। সেখানে যদি ভায়োলেশন পায় তাহলে নেক্সট পাওয়ার দেওয়া আসে নোটিশ সার্ভিস করার, গিভিং 7 days নোটিশ। তার ভেতরে যদি ডিফেক্টগুলো কমপ্লাই করতে পারলে ভালো, না পারলে আমার আইনে এই ক্ষমতা দেওয়া আছে পরের দিন গিয়ে হোটেলটা সিল করে ওর নামে একটা এফআইআর করে কাস্টডি করে। আচ্ছা। এসব কিছু করা হয় না অনলি বিকজ অফ দি ভেস্টেড ইন্টারেস্ট হুইচ হ্যাজ বিন স্প্রেড ফ্রম দি টপ লেভেল টু দি গ্রাসরুট লেভেল। আবার এইটাকে লিমিট করার জন্য লেফট রেজিমে দেখেছিলাম ওরা আইন টাইন বেশ সংশোধন করে, যেহেতু এত বড় একটা স্টেট, তার মধ্যে এত স্মল স্কেল থেকে আরম্ভ করে বড় ইন্ডাস্ট্রি, সব জায়গাতে ফায়ার ব্রিগেডের এক্সট্রা কোনো স্যাংশন পোস্ট নেই। ওই স্টেশনে যে ওসি পোস্টে চাকরি করছে ওরই দায়িত্ব, একদিকে ওর হাতে এইসব ফাইল এসে পড়বে, আরেকদিকে ওরই দায়িত্ব স্টেশনের অ্যাডমিনিস্ট্রেশন সামলানো, আরেকদিকে ওরই দায়িত্ব হচ্ছে আগুন হলে আগুনে যাওয়া। তিনটের মধ্যে ইন্টারেস্ট কোথায় বেশি পাবে? যেখানে ইলিগাল মানি জেনারেট বেশি করবে। তো লাইসেন্সের ইন্সপেকশনে গেলে ঘুষ পাবো, ফায়ার সেফটি সার্টিফিকেটের ইন্সপেকশনে গেলে ঘুষ পাবো। তো স্টেশনের কাজগুলো তখন পেন্ডিং হচ্ছে। আমি তো আপনার এখানে বসে চ্যালেঞ্জ করতে পারি, যে কোনো ফায়ার স্টেশনে যদি আমি একটা ইন্টারনাল অডিটে যাই ইন টার্মস অফ দি ফায়ার স্টেশন, ওর সাথে সাথে ও সাসপেন্ড হবে আমার হাতে। আচ্ছা। সো সে আই এম ইন সার্ভিস, আচ্ছা। ও সাসপেন্ড হবে, কারণ ও স্টেশনের কোনো কাজের দিকে ওর ধ্যান নেই। ওর ধ্যান কখন একটা ফাইল পাবো, ফাইল ফর এফএসসি ওর ফাইল ফর। এটা কি আপনি যখন কর্মরত ছিলেন তখন ওইগুলো ছিল না? ছিল না। তার কারণ হচ্ছে এই পাওয়ারটা এই গ্রাসরুট লেভেল পর্যন্ত স্প্রেড করা ছিল না। ইট ওয়াজ সেন্ট্রালাইজড ইন দি হেডকোয়ার্টার অনলি, অ্যান্ড দেয়ার ওয়ার ফিউ পোস্ট অ্যান্ড দে ওয়ার অনলি এন্টাইটেলড টু কন্ডাক্ট দি ইন্সপেকশন। আচ্ছা। কিন্তু পরবর্তীকালে এটা আমার সার্ভিস টেনিওরে 3টে ডিজি নামই মেনশন করে দিচ্ছি, তার মধ্যে 2জন এখনো বেঁচে আছেন। একজন হচ্ছেন সুজিত সরকার সাহেব, যিনি ডিজিপি হয়ে রিটায়ার করলেন, তার আগে আমার এখানে ডিজি ছিলেন। আর একজন হচ্ছে অনিল কুমার সাহেব। এনারা আমাকে পার্সোনালি ডেকে বলেছিল, যেহেতু প্রচুর ফাইল আসছে, কমপ্লেন আসছে, ক্লিয়ারেন্স পাচ্ছে না, তো তারা প্রপোজাল দিয়েছিল যে এটাকে অধিকারী একদম স্টেশন লেভেল পর্যন্ত পাওয়ারটা ডেলিগেট করে দিই। আমার একটাই বক্তব্য ছিল যে স্যার, আপনার করাপশন সেন্ট্রালাইজ হয়ে আছে হেডকোয়ার্টারে, আপনি যেই স্টেশন পর্যন্ত দেবেন এটা স্টেশন পর্যন্ত ওই করাপশন স্প্রেড করে যাবে, তখন কন্ট্রোল করতে পারবেন।
তো আই ওয়াজ এবল টু কনভিন্স সুজিত কুমার সরকার, আই ওয়াজ এবল টু কনভিন্স অনিল কুমার সাহেব, এক্স ডিজিপি, আই ওয়াজ এবল টু কনভিন্স হায়দার আলী সফি, নাও হি এক্সপায়ার্ড। তো এরা কেউ কিন্তু আমার কথাটাতে কনভিন্সড করেনি। এরপরে এলেন তারেনিয়া সাহেব বলে একজন সাহেব, তিনি তো রয়েছেন, তিনি আমাদের ডিপার্টমেন্টে একটা করাপশনের চার্জে ডিপার্টমেন্ট থেকে শিফট করে দিয়েছেন, কিন্তু আসলে টিল টু মাই ওপিনিয়ন হি ওয়াজ দি অ্যাকচুয়ালি মোস্ট অনেস্ট পার্সন। আবার অ্যাট দি সেম টাইম দিস ইজ মাই ওপিনিয়ন দ্যাট একটা ওনার টেম্পোরারি ইনস্যানিটিতে ভুগতেন, যখন কোনো ডিসিশন নিতেন কারোর সাথে আর কথাবার্তা বলতো না। তো হঠাৎ করে একদিন দিলাম উনি একটা অর্ডার এরকম বার করে দিলেন, এই যে খাল কেটে কুমিরটা ঢোকালেন, এখন সেটাকে কে মানে আপনি বলছেন যে পাওয়ার যেটা আগে সেন্ট্রালাইজ ছিল হেড অফিসে, সেটাই স্ক্যাটার্ড হয়ে বিভিন্ন স্টেশনে চলে গেল। সেটা কিন্তু আইন অনুযায়ী যাওয়ার কথা নয়। আচ্ছা, ইন অ্যাকর্ডেন্স উইথ দি সেকশন 11F and 11G and corresponding rules, Fire West Bengal Fire Service Fire Prevention and Safety Rules and West Bengal Fire Service Fire License Rules, এইটা যদি যেটা যেটা কিন্তু বিধানসভার অ্যাসেম্বলি করে পাস করেও করতে হয়েছে, আচ্ছা, সেইটা কেন ইমপ্লিমেন্ট করবে না? তাহলে এটা কাদের জন্য সেটাতে হচ্ছে? পরিষ্কার বলা ছিল যে এই কাজটা দেওয়া হবে টিপিএ কে, আমার বইয়ের পরিভাষায় লাইসেন্স এজেন্সিকে। কারণ যেহেতু আমার অফিসারের সংখ্যা কম, স্টেশনের একটা অফিসার তার সে স্টেশনের কাজ করবে, আগুনে যাবে, স্টেশন অ্যাডমিনিস্ট্রেশন মেনটেন করবে, সেই জন্য ইনিশিয়াল কাজটা এই থার্ড পার্টিকে দেবে। মানে কি, সেই থার্ড পার্টিকে দেওয়া, তাকেও আইন কানুনে অনেক বাধা ছিল, সে করবে, সে তাকে অ্যাপয়েন্টমেন্ট দিলে সে নিজের স্বার্থেই করবে, কারণ সে যত অডিট করবে, যত ইনিশিয়াল কাজটা করে নিয়ে ফাইলটা প্লেস করবে, তত তো তার রোজগার হবে। একদমই। তার মানে আপনি এখানে একটা বিরাট আর্থিক মানে গড়মিলের কথা বলছেন, এবং অর্থ দিয়ে অনেক অনেক ক্ষেত্রে এই লাইসেন্স বা সেফটি সার্টিফিকেটকে ম্যানিপুলেট করা অলমোস্ট ইন ইচ অ্যান্ড এভরি কেস। আপনি বলে দিলাম তো, ভয়াবহ ব্যাপার। ভেরি ক্লিয়ারলি বলে দিলাম তো, টপ টু বটম ইজ করাপ্টেড অ্যান্ড দেয়ার মাইট বি সাম ফিউ এক্সেপশনাল অফিসার্স দোজ হু আর একদম অনেস্ট। একদম। আমি একটা বিরতি নেব, কিন্তু এই যে উদয় বাবু যে কথা বলছেন, সেকেন্ডার আপনি বলতে দিন। মোস্ট আনফর্চুনেট থিংস কি দাঁড়িয়েছে জানেন এখন? আমি 32 ইয়ার্স সার্ভিস করেছি, 32 ইয়ার্সে নট এ সিঙ্গেল অফিসার্স কোয়ার্টার অর হাউস ওয়াজ রেডেড বাই দি অ্যান্টি করাপশন ব্যুরো অর ভিজিলেন্স। And after my retirement, running 13 years, there are lot of officers whose quarter was raided by the Anti-Corruption Bureau. Red caught hand 50 to 40 to 50 lakhs in cash, number of bank accounts 500 400 gram. মানে আপনি ভয়াবহ করাপশনের অভিযোগ করছেন, এবং এই কারণের জন্যই কিন্তু এই ধরনের সেফটি সার্টিফিকেটের ইন্সপেকশন, অবজারভেশন অ্যান্ড অডিট এইগুলো হচ্ছে না ঠিক মতো, এবং একদম নিচু তলার মানুষ কিন্তু এই পাওয়ার হুইলের মধ্যে চলে আসার জন্য যে কোনো স্টেশন থেকে আপনি বলছেন ক্লিয়ারেন্স করা হচ্ছে, এবং যে কারণের জন্য এই টাকার বিনিময়ে যেহেতু হচ্ছে ঘটনাগুলো, সেক্ষেত্রে প্রপার ইন্সপেকশন হচ্ছে না। আমি আসবো ঠিক উদয়বাবু যে কথা বলছেন, দমকল মন্ত্রীর গলাতেও সেই কথা, যেটা প্রথমবার আপনাদের বক্তব্য শোনাতে চাইছিলাম, আরেকবার শুনবো। 14 জন মারা গেছে, কিন্তু আগুন যেখানে ঘটেছিল মানে সেই স্পটে খুব মানে বিশ্রীভাবে মানে সেখানে ব্যবস্থা ছিল যে কোনো রকম সেখানে ফায়ার ফাইটিংয়ের কিছু কাজ করেনি। তারপর আমাদের লোকেরা ল্যাডার লাগিয়ে তারা প্রায় 14 জনকে রেস্কিউ আমরা করেছি ওপর থেকে, আর আমরা চেষ্টা করেছি ফায়ারটাকে জন্য, আমাদের লোকেরা প্রাণপণ চেষ্টা করেছে, কিন্তু আসলে 14 জন মারা গেছে। এটা খুবই দুঃখজনক। মারা গেছে আগুনে না, আগুন মারা গেছে শ্বাসকষ্টে মারা গেছে। পুরো এফআইআর হবে, পুরো তদন্ত হবে। মুখ্যমন্ত্রী অলরেডি তদন্তের নির্দেশ দিয়েছে। তদারকি করি না তা না, শুধু ফায়ার তো একার ব্যাপার না, সব ডিপার্টমেন্টেরই ব্যাপার আছে, কিন্তু ফায়ার চেষ্টা করে সব ব্যাপারে। তা সত্ত্বেও অনেক লোক অসাধু ব্যবসায়ীরা অনেক কিছু করে। অনেক ত্রুটি বিচ্যুতি ছিল, এবং ফায়ার ফাইটিংয়ের যে কাজ করার দরকার ছিল সেটা করা হয়নি। অর্থাৎ উদয়বাবুর কথার সঙ্গে মিলছে। আমি প্রদীপ্তবাবুর কাছে যাব। এই ক্ষেত্রে এই যে বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে গিয়ে আপনাদের যে অভিজ্ঞতা হয় মূলত, সেখানেও আপনারা দেখতে পান যে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা শহর কলকাতায় নতুন নয়, বহুবার ঘটেছে। কিন্তু মূলত কোন জায়গাটায় সমস্যা থাকে বা কি ত্রুটির জন্য
মানুষেরা ভেতরে দমবন্ধ হয়ে মারা গেলেন, মানে বেরোতে পারলেন একটা হোটেল থেকে অগ্নিকাণ্ডের ঘটনার পরে। এই ঘটনাগুলো কেন ঘটে মূলত আপনাদের অবজারভেশন কি? দেখুন, অবজারভেশন তো আমাদের দমকল যিনি উচ্চ আধিকারিক রয়েছেন তিনি তো বললেনই, সেগুলো তো 100%। এখন সেই এরিয়াটা যদি বাদ দেওয়া হয়, আমি একটা জিনিস বলছি যে এখানে তো খালি দমকলের ব্যাপার নয়, আপনিও যদি দেখেন ওইখান দিয়ে তো কোটি কোটি লোক হেঁটে সারাদিন ধরে যায় আসে, তারা প্রত্যেকে দেখছে একটা বাড়ির জানলা বারান্দা সমস্ত দেখুন বন্ধ করে দেওয়া হয়েছে, ইট গুলো দেখা যাচ্ছে, মানে বাইরে থেকে পলাস্তর এটা অব্দি করা হয়, মানে সিল করে দেওয়া হয়েছে। আপনি যে ঘরটায় ঢুকছেন, যে ঘরটায় থাকছেন বা যে বাড়িটার মধ্যে ঢুকছেন, তার যদি সম্পূর্ণ সব দিক বন্ধ করে দেওয়া হয়, যেখানে জানলা থাকার কথা, আপনার কর্পোরেশন বাড়িটা যখন তারা স্যাংশন দিয়েছে তখন কোথায় জানলা থাকবে, কোথায় দরজা থাকবে, কোথায় বারান্দা থাকবে, প্রত্যেকটা জিনিস তারা যেটা প্ল্যান অনুযায়ী তারা করে দিয়েছে। এবার এইগুলো থেকে যে বন্ধ করে ফেলা হচ্ছে, আপনি যদি আপনার বাড়ির বাইরের দিকের জানলা, বাইরের দিকে, ভেতরে আপনি যা খুশি করতে পারেন, কিন্তু বাইরের দিকের যদি কোনো জানলা, কোনো বারান্দা এগুলো যদি বন্ধ করেন, দরজা যদি রিলোকেট করেন, এটা কিন্তু কর্পোরেশনের কাছ থেকে পারমিশন নিতে হয়। তো আমি ধরে নিলাম যে দমকলের পক্ষে যা সাইজ এবং তারা এত চোখ হতে পারছে না, তাদের পক্ষে অ্যালার্ট থাকা সম্ভব নয় কোথায় কে কি করছে না করছে। অ্যাটলিস্ট এই যে জানলা দরজা ছিল সেগুলোকে যদি ওরম ভাবে বন্ধ না করা হতো, তাহলে মানুষ অন্তত নিঃশ্বাস নিতে পারতো বা কার্বন মনোক্সাইড বেরোনোর জায়গা থাকতো। কিছু নেই, মানে কমপ্লিট একটা জতুগৃহ যাকে বলা হয়, চতুর্দিক দিয়ে সিলড একটা ইউনিট। এই সিলড ইউনিট এটা তো লোকে বাইরে থেকে দেখতে পাচ্ছে। কর্পোরেশনের তো তাদের প্রতি পাড়ায় প্রতি মহল্লায় প্রচুর ইন্সপেক্টরস, তারা কি চোখে দেখতে পাচ্ছে না যে একটা বাড়ির সম্পূর্ণ জিনিসগুলো বন্ধ হয়ে যাচ্ছে? এটা কি করে সম্ভব? তারা তো প্রথম অ্যালার্মটা দেবে, তারা তো গিয়ে তাদের সেই যে বাড়ি, সেই কাউন্সিলর বা যাই হোক যেটাই সিস্টেম থেকে থাকুক, তারা তো গিয়ে প্রথম বাধাটা দেবে যে আপনি এইগুলো বন্ধ করতে পারেন না। আপনি এগুলো যদি বন্ধ করে দেন, এই আপনি কি পারমিশন নিয়েছেন এইটা বন্ধ করবার, এই জানলাগুলো বন্ধ করে দেওয়ার, এই বারান্দাগুলো বন্ধ করে দেওয়ার? আপনি কোনো পারমিশন নেননি। তো সুতরাং ব্যাপারটা হচ্ছে, এটা তো মানুষের চোখে পড়া উচিত ছিল। আমরা না চোখ বন্ধ করে ফেলেছি, জেনারেল মানুষে বন্ধ করে ফেলেছে। আশেপাশে তো প্রচুর ব্যবসায়ী আছে, ওই বাড়িটার নিচে আশেপাশে প্রচুর ব্যবসায়ী আছে, তারা প্রত্যেকেই ব্যবসা করেন ওখানে। তাদের মাঝখানে বসে কেউ যদি একটা অনার সৃষ্টি তৈরি হয় করছে দেখা যায়, তাহলে তারা কেন বলবে না? এই বলাটাও বন্ধ হয়ে গেছে মানুষের মধ্যে থেকে। এই একটা বলা, মানে একটা চোখের সামনে দেখলে একটা বেঠিক জিনিস হচ্ছে, সেইটাও চলে গেছে। এক নম্বর। দু নম্বর হচ্ছে, আমরা এই প্রত্যেক বছর প্রত্যেক সময় আমরা বলে আসছি, এই বড় বাজার অঞ্চল বা যে কোনো এই মার্কেট এরিয়া, এই গড়িয়ার বলুন বা যাই বলুন, এইগুলোর এই বাড়ির গায়ে দেখছেন সেই প্লাস্টিকের স্টল, সেই প্লাস্টিক মোড়া সমস্ত মানে স্টল, যেগুলোর মধ্যে বাড়িটার এর আগেও হয়েছে, গড়িয়াহাটে আপনারা মনে আছে, এই বাইরে এবং বড়বাজারে মনে আছে, এই বাইরের সমস্ত স্টলে আগুন ধরেছিল বলে সেই আগুনটা ভেতরে পার্কুলেট করেছিল। এটা তো মানে এই স্টলগুলো যদি ধরে যেত কোনো কারণে, আমি ধরছি যে বাড়িটার যদিও সবটাই সিল ছিল, সেই জন্য আগুন আর বাইরে আসতে পারে, কিন্তু যদি সেগুলো ধরতো তাহলে তো এই যে ল্যাডার লাগিয়ে উঠছেন নামছেন সেটাও তো করা যেত না। একদম সেটাও করা যেত না। ঠিক। এটা তো 14 জন বেঘরে প্রাণ দিল, মানে কোনো মানে অকারণ, মানে একেবারে কি বলবো, মানে এর চেয়ে বেদনাদায়ক আর কিছু হতে পারে না। একদমই তাই। আপনি বলছেন যে একটা ভয়াবহ পরিস্থিতি। এমনকি আজকে আপনাকে বলে রাখি প্রদীপ্তবাবু, যে আজকে যখন আমাদের রিপোর্টার যায় শুভজিৎ, সে দেখে যে এমার্জেন্সি এক্সিট গেটে তালাবন্ধ, এমনকি কিছু কিছু জায়গায় তার এক্সিস্টেন্স নষ্ট হয়ে গেছে। কারণ ঠিকই আপনার কথায় প্লাস্টিক মোড়া দোকান, অস্থায়ী দোকান বা স্টল, সেগুলো এক্সিট গেটটাকেই বন্ধ করে ফেলেছে, সেখান থেকে বেরোনোর আর কোনো রাস্তা নেই। সেই সিঁড়ির ছবিটা একটু দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে আমার চিত্র সাংবাদিক গোপাল সেন সেই ছবিটাই তুলে ধরছে। পূর্ব দিকের
এই যে সিঁড়িটি রয়েছে, যেটা এই মুহূর্তে সিএনএর ক্যামেরায় ধরা পড়ছে, সেই সিঁড়িটি একেবারে উপরতলা অর্থাৎ 6 তলা থেকে সরাসরি গ্রাউন্ড ফ্লোর অর্থাৎ নিচতল পর্যন্ত আসছে, কিন্তু এসেই সিঁড়ি গায়েব হয়ে যাচ্ছে। কেন গায়েব হয়ে যাচ্ছে? গায়েব হয়ে যাচ্ছে তার কারণ হলো, সিঁড়ি থেকে বেরিয়ে যে অংশে বেরোনো যেত এর আগে, সেই অংশটি কার্যত এই মুহূর্তে বন্ধ হয়ে রয়েছে এবং দেখা যাচ্ছে সেই অংশেই তৈরি হয়েছে দোকান, তারই ওপরে তৈরি হয়েছে এয়ার কন্ডিশন সিস্টেম লাগানোর বিভিন্ন সরঞ্জাম। গোটা এক্সিট পয়েন্টটাই এই মুহূর্তে বন্দি হয়ে রয়েছে। গতকাল যখন আগুন লাগে, তারপর একাধিক মানুষ তারা কেউ জানলা থেকে, সানসেট থেকে লাফ দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু তাতে মৃত্যু হয়। কিভাবে মানুষ আগুন লাগার পর বেরোবে, সেই এক্সিট পয়েন্টটা যদি বন্ধ থাকে সেক্ষেত্রে কোনো ব্যক্তিরই বেরোনো সম্ভব না। আর এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্সিট পয়েন্টকে বন্ধ রেখে, অর্থাৎ সিঁড়ি থেকে বিল্ডিংয়ের বাইরে বেরোনোর যে অংশের রাস্তা, সে রাস্তা এই মুহূর্তে বন্ধ এবং সেখানে তৈরি হয়েছে দোকান, যে কারণে আগুন লাগার পর বহু মানুষ চেষ্টা করেও এই বিল্ডিংয়ের বাইরে বেরোতে পারেনি। তার কারণ আমি তন্ময়দার কাছে আসবো। তন্ময়দা, ভয়াবহ অভিযোগ শুধুমাত্র এক্সিট পয়েন্ট বা এমার্জেন্সি এক্সিট যেটাকে বলা হয়, বাসে, ট্রেনে, ট্রামে, প্লেনে সব জায়গায় থাকে এমার্জেন্সি এক্সিটে বিপদের জন্য, সেইখানে শুধু বন্ধ করা হয়নি, একেবারে রীতিমতো কনস্ট্রাকশন করা হয়েছে। মানে প্রদীপ্তবাবু যেটা বললেন, প্লাস্টিকের গুদাম বা প্লাস্টিকের স্টল করা হয়েছে তা নয়, পুরো কংক্রিটের দেওয়াল তৈরি করে সেখানে অস্থায়ী দোকান তৈরি করা হয়েছে। মানে অস্থায়ী আমি কেন বলছি, বরঞ্চ স্থায়ী দোকান তৈরি করে দেওয়া হয়েছে সেখানে। কি ভয়াবহ! তাহলে এই ঘটনায় অগ্নি নির্বাপন কেন? আজকে সুজিত বাবুর কথা, উদয়নবাবুর কথা সব, উদয়বাবুর কথা সব মিলিয়ে যাচ্ছে। কি অন্যান্য দপ্তরেরও গাফিলতি আছে। এই যে বলছিলেন সুজিত বাবু, ভাবতে পারছেন তন্ময়দা, মানে ইচ্ছাকৃতভাবে যৌতুকগৃহ তৈরি করা, ইন্টেনশনাল ডেথ। দেখুন দেবাশিস, খুবই মর্মান্তিক ঘটনা। এবং আমি যতটা জানলাম যে দুটি বাচ্চা মারা গিয়েছে, সেই দুটি বাচ্চা তার দাদুর সাথে বসে ঘরের মধ্যে পিৎজা খাচ্ছিল, আর তার বাবা মা নাকি শপিংয়ে বেরিয়েছিলেন। এর মধ্যে তারা বুঝতেও পারেনি যে বাইরে এরকম আগুন লেগেছে। হঠাৎ করে ধোঁয়া ভেতরে ঢোকার জন্য সে ট্র্যাপড হয়ে যাওয়ার মতন দুটি বাচ্চা, একজনের বোধহয় 3 বছর বয়স, একজনের 10 বছর বয়স, মারা গেলেন ঘরের মধ্যে, এবং তার বৃদ্ধ দাদু তিনিও মারা গেলেন। তো এই রকম একটা মর্মান্তিক ঘটনা ঘটলো, যার কোনো কারণ নেই, ঘটার কোনো কারণও নয়। কেন ঘটলো? যে পুরোটাই হচ্ছে দুর্নীতি এবং তার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেটা হচ্ছে, আপনি দেখুন, এই বেআইনি নির্মাণ আর তারপরে এই অগ্নি নির্বাপক ব্যবস্থা, কোনো ক্ষেত্রে কিচ্ছু মানা হয়নি এবং তার জন্যে প্রশাসন পুরো চুপ করে বসে আছে। আপনি জানবেন, ওখানে কাউন্সিলররা আজকে কলকাতার মধ্যে কোথাও যদি কেউ একটা বাড়ির ইট গাঁথে বা যদি চুইংগাম করে, তাহলে সেখানেও তারা গিয়ে পৌঁছে যায়, সেখানেও তাদেরকে পয়সা না দিয়ে করা যায় না। তাহলে এখানে তারা চুপ করেছিল কেন? কারণ তারা ওই পয়সাটা পেয়ে গেছে। আচ্ছা, এবার বাকিটা যেভাবে করছে তারা আর কিছু বলবে না। আর একইভাবে এই যে ফায়ার সার্টিফিকেট বলা হচ্ছে, এখানেও দেখুন বলা হচ্ছে যে ওখানে দমকল মন্ত্রী বলছেন যে ফায়ার অ্যালার্মটাই বাজেনি। তাহলে একটা স্মোক ডিটেক্টর থাকে, যে কোনো জায়গায় আগুন লাগলে যে স্মোকটা উঠলো তাতে একটা অ্যালার্ম বাজে, মানুষ অ্যালার্ট হয়ে যায়। তো সেখানে সেটাও ঠিক নেই, বা হয়তো লাগানো হয়নি, বা একটা দেখিয়ে দেওয়া হয়েছে, সেটাও নাকি বাজেনি, সেটা আবার দমকল মন্ত্রী বলছেন। এটা দেখার দায়িত্ব কাদের ছিল? তারা কোথায় ছিল? সমস্ত জায়গায় জানবেন এই রকম, শুধু এই একটা ঘটনা নয়। আজকে এদেরকে বলুন প্রতিটা হোটেল, রেস্টুরেন্ট যত জায়গায় আছে সব জায়গায় ইন্সপেক্ট করতে, কোনো জায়গায় দেখবেন না, সব পয়সা দিয়ে হয়ে যাচ্ছে। আপনি কি করে আশা করছেন যে কালকের ঘটনার পর ইন্সপেকশন হবে? কারণ এর থেকেও তো বড়, মানে আকার, পরিমাণ এবং মৃত্যুর সংখ্যাতে বড় অনেক ঘটনা ঘটেছে শহর কলকাতায়। তারপর কোথায় ঘুম ভেঙেছে দপ্তরের? সেটাই তো কারণ। এইটা যে আমাদের এখানে একজন বলছিলেন উনি, যে পাশাপাশি দোকানের লোকজন কেন বলেনি, বলাটা বন্ধ হয়ে গেছে। অনেক সময় দেখা যায় কি, বলাটা বন্ধ হয়নি, বললে তাদের উপরে হচ্ছে উল্টো চাপ আসে, যে আপনি কেন এগুলো বলেছেন। আর বলতে যাবে কাকে? পুলিশকে গিয়ে বলবে। পুলিশকে গিয়ে বললে পুলিশ উল্টে বলবে যে আপনি ওখানে চলে যান, আপনাকে ভাবতে হবে না, মানে আপনার দোকানটা বন্ধ করে দেবো, আপনার দোকান বন্ধ করে। একদম এই জন্য তারা বলতে যেতে সাহসও পান না। একদম। তো এই জিনিস চলে আসছে
এবং একের পর এক আমরা ঘটনা দেখছি আর মানুষের মৃত্যু দেখছি। কখনো দেখছি বাড়ি ভেঙে পড়ছে, কখনো দেখা যাচ্ছে যে বাড়িতে আগুন লাগছে এবং সেখানে হচ্ছে কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা বলে কিচ্ছু নেই। মানে পুরো জিনিসটাকে বুড়ো আঙুল দেখিয়ে শুধু দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, পয়সা দিলে সব হয়ে যাবে, যতক্ষণ না মানুষের মৃত্যু হচ্ছে। এবং আপনারা এই মাঝে মাঝে মিডিয়া আপনারা দেখাবেন, আমরা আসব, এসে আলোচনা করব, তারপরে দেখবেন যে কেসটাই হবে। তো এই সরকার থাকলে আপনি কোনোভাবে আশা করবেন না পশ্চিমবঙ্গের অন্তত ভালো কিছু হবে। মানে অন্যায়ের বিরুদ্ধে তন্ময়দা যদি অ্যাকশন না নেওয়া হয়, মানে যদি প্রো অ্যাকশন না নেওয়া হয়, অ্যাক্টিভ অ্যাকশন, সেই অন্যটা আরো বাড়বে তো। কারণ যদি কোনো অ্যাকশন না নেওয়া হয়, আর তারা তো জানে পয়সা দিলে সব হয়ে যাবে একদম। তবে কেন এই অ্যাকশন নেওয়া হচ্ছে না? আচ্ছা, একটু আগে প্রদীপ্তদা বলছিলেন যে এলাকার মানুষ কেন বলছে না, কাউন্সিল, উনি ইঞ্জিনিয়ারের কথা বললেন, আমি বলবো কাউন্সিলর অর্থাৎ জনপ্রতিনিধি প্রদীপ্তদা, সেই জনপ্রতিনিধির সঙ্গে কথা হয়েছিল। কাউন্সিলর তো সব থেকে বেশি রুট লেভেল এলাকার খোঁজ খবর রাখবেন, তিনি কি বলছেন একবার আপনাদেরকে শোনাবো, শুনুন। তো উনি শুনেছি যে বার বানাচ্ছিলেন, তো ওনার কি পারমিশন ছিল না ছিল, বারের পারমিশন কে দিল আমার কোনো আইডিয়া নেই, আমি বলতে পারবো না। হোটেলে কোনোদিনও ঢুকিনি, আর যদিও বা ঢুকেছি আমরা সবসময় মেইন এন্ট্রান্সের যে একটা জায়গা আছে, আমি যখন ক্যাম্পেনিং এ যাই, কারণ ওদের ওখানে অনেক ভোটার আছে আমাদের, তো ওরা নিচে চলে আসে, সেখানে আমরা কথাবার্তা বলি। তার মধ্যে এখন বার হচ্ছে, ওখানে আগে প্রোগ্রাম হতো, দোকানটা তো বিক্রি করা হয়েছে না, কিছু বলতে পারবো না। কেন মানে ওটা কমার্শিয়াল ব্যাপার, কি হয়েছে না হয়েছে আমাদের কাছে আসে, আমার কাছে তো স্পেশালি কেউ আসেই না। আর ও কি ও যে সেকেন্ড বারের পারমিশন পেয়েছে সেটাও আমি জানি না। বারের পারমিশন আমি জিজ্ঞাসা করেছিলাম, এটা নাকি পুলিশ থেকে পাওয়া যায়। এই পুলিশ পারমিশন কি লালবাজার থেকে আসে কি মানে আগেই আমরা রাইটার্স বিল্ডিং বলতাম, এখন নবান্ন, সেখান থেকে আসে, আমার কোনো ধারণাই নেই। কাউন্সিলরকে না প্ল্যান দেওয়া হয়, না কাউন্সিলরকে জানানো হয়। আমার অত্যন্ত সহজ সরল মানুষের কাছে, এই সমাজের মানুষের কাছে প্রশ্ন, এই রকম মানুষ কি আজকাল জনপ্রতিনিধি হিসেবে কাজ করছেন? কোথার থেকে কি পারমিশন নেওয়া হয়, কে পারমিশন দেয়, কারা দেয়, কাদের দেয়, কিচ্ছু উনি জানেন না। উনি বলছেন আমি হোটেলে ঢুকিনি, আমি কি করে জানবো যে ভেতরে অবৈধ নির্মাণ হচ্ছে? আরে তার জন্য কি হোটেলে ঢুকতে হয় প্রশাসনকে? মানে আমার কাছে অবাক লাগছে এটা, যে ভোটের জন্য গেলে মানুষ নিচে নেমে আসেন, ভোট ক্যাম্পেনিং করেন, চলে আসেন। এটাই কি বর্তমানে রাজনৈতিক নেতাদের মানে ছবি? এটাই কি তাদের বক্তব্য? মানে এর উপর যদি ভরসা করে আমরা নতুন বাংলা, নতুন দেশ গঠনের স্বপ্ন দেখি, তাহলে সমূহ একাধিক যতগৃহ তো যেখানে সেখানে তৈরি হবে। আমি শাইনের কাছে আসবো, কিন্তু আসার আগে এই যে এক্সিট নিয়ে যে প্রশ্ন উঠছে, এমার্জেন্সি এক্সিট বা হোয়াট এভার এক্সিট, যখন আগুন লাগছে, কোনো দুর্ঘটনা ঘটছে, বেরিয়ে আসবার জন্য মানুষ কি বলছেন, যারা আটকে ছিলেন আবাসিক, তারা কি বলছেন এই এক্সিট নিয়ে এক্স্যাক্টলি, সেটা একবার আপনাদেরকে শোনাবো। কারণ এই এক্সিট ব্যবস্থা ছিল কিনা আরো পরিষ্কার হবে, তাহলে শুনুন। अब हम यहाँ तक नहीं आ पाए, पेट्रोल पंप के पास तक थे और हमको ये बताया गया कि आज आपका कोई बिलोंगिंग्स नहीं मिलेगा, जो भी मिलेगा कल मिलेगा। कहाँ के हैं दादा? हम गोरखपुर के हैं। अभी कहाँ जा रहा है? अंदर हीट बहुत है अभी बहुत हीट है। मतलब ये समझ लो कि कितने रुपए रूम 215 सामान मिला? कुछ नहीं, खाली अंधेरा देखे, धुआं देखे और डर गए। इलेक्ट्रिसिटी चला गया, सब चला गया, अंधेरा हो गया पूरा रूम में। और दम घुट रहा था, बहुत धुआं था अंदर, बहुत ज्यादा धुआं था, तो खिड़की से हम लोग बाहर आ गए थे। अच्छा, फिर आप बाहर कैसे आए? आपको रेस्क्यू कौन किए? दमकल वाले सीढ़ी लगा के। कितने घंटे आप उधर में अटक गए? 2 घंटा हुआ। 2 घंटे? तो तब क्या सोच रहे थे कि आप घर वापस जाएंगे, जा पाएंगे नहीं पाएंगे? बच्चे नीचे थे, बच्चे लोग डर रहे थे, इन लोग को ज्यादा टेंशन था हम लोग को, बच्चे डर के इधर उधर नहीं भाग जाए। आग लगा तो जरूरी है वो चीज, किसका फॉल्ट है? और होटल में कुछ भी फैसिलिटी नहीं था फायर का, फायर एक्सटिंग्विशर तो काम भी नहीं कुछ किया, काम नहीं, सब बंद था, स्विच सब ऑफ था, काम नहीं कर रहा था, सब बंद था या खराब था, पता नहीं। भारत से हूँ। जिस वक्त ये इंसिडेंट हुआ है, मैं उस समय दक्षिणेश्वर काली से दर्शन करके वापस होटल में आया था फैमिली के साथ, और लिफ्ट में जा रहा था, उसी टाइम लगभग 7:30 बज रहा था। तो आग बहुत छोटे लेवल पे थी, तो हमसे बोला गया कि आप लोग जो है थोड़ा वेट कर लीजिए, अभी रूम में नहीं जाना है। तो हम लोगों ने 10 मिनट वेट किया, फिर उसके बाद उन्होंने बोला कि नहीं, आप ऊपर नहीं जा सकते हैं, आप लोग प्लीज़ बाहर चले जाइए। तो हम लोग पूरे फैमिली को लेकर बाहर ले आए, और उसके बाद फिर मैं जाके पूछा तो वहाँ ये बोला गया कि अभी फायर ब्रिगेड बुलाई जा रही है, आग थोड़ी बढ़ गई है।
फिर उसके बाद जो हुआ सबके सामने है, सारा सामान उसी में फंसा हुआ था जो अभी हमें मिला है सारा सामान। ऑब्वियसली कि भाई किसी का भी फैमिली है तो उसको डर लगेगा ही। मेरी तो पूरी फैमिली रो रही थी बाहर। कोई এবার একমাত্র উত্তর দিতে পারবে শাহিন। এই যে এতজনের প্রশ্ন, তার উত্তর শাহিনের কাছেই রাখা আছে। শাহিন, এই অবৈধ নির্মাণ, যেখানে সেখানে স্টল তৈরি, এমার্জেন্সি এক্সিট আটকে দেওয়া, ফায়ার এক্সটিংগুইশার এবং তার যে এই যে লাইসেন্সের কথা উনি বলছিলেন বা সার্টিফিকেটের কথা বলছিলেন বা তার একটা রুটিন ইনভেস্টিগেশনের কথা বলছিলেন, কিছুই হয় না। তাহলে মানুষ কি শুধুমাত্র ঈশ্বরের উপর ভরসা করে বাইরে বেরোবে? প্রশাসন, আইন কানুন, জনপ্রতিনিধি কিছুই নেই। দেখো, খুব একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। তাতে এখানে 14 বা 15 জন, উদয়বাবু যেটা বলেন 15 জন হয়েছে। একজনও যদি মারা যায় সেটা খুব দুঃখজনক ঘটনা। সেই দুঃখ থেকে শিখছো কোথায়? এবার দেবাশিসদা বলতে দাও। আমি তোমাকে বলি, কিছু ঘটনা উল্লেখ করি। মান্ডি দাওয়ালি ফায়ার ইনসিডেন্ট ঘটনা ঘটেছিল প্রথম 1995 সালে। লোক মারা গেছিল 500 জন, 300 জন ইনজিওর্ড হরিয়ানায় ঘটেছিল। কেরালা টেম্পলে 111 জন মারা গেছিল। উপহার সিনেমা হলে মারা গেছিল 59 জন। তাহলে ঠিকই বলেছো। এখানে আমাদের অনুষ্ঠান শেষ করা উচিত, কারণ হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ মারা গেছে বলে এই রাজ্যের মানুষও মারা যাবেন, এটা অত্যন্ত স্বাভাবিক। বলতে দাও, এটাই মুশকিল তোমাদের। পুরোটা বলতে দাও। রাজ্যের স্ট্যাটিস্টিক, তোমার রাজ্যের, তুমি তোমার প্রশাসনের গাফিলতি নিয়ে বলো। ভারতের পুরো তো কথা তুলে ধরছি। আরে যেখানেই আগুন লাগুক, পুরো ভারতের কথা বলো। তার মানে পেহেলগাঁওতে জঙ্গি হামলা করেছে বলে কলকাতার মানুষ ভাববেন যে ভিক্টোরিয়ায় গুলি চালাবে লোক। তুমি পুরোটা বলতে দেবে তো? একটা প্রথম থেকে তুমি তো এতক্ষণ ধরে বকবক করলে, তো আমাদেরকে বলার সময়টা দেবে। আমার সময়টা ইন্টারভিউ বলো, নিশ্চয়ই নিশ্চয়ই বলবে। ঠিক আছে, তো এতগুলো ঘটনা তোমাকে উল্লেখ করলাম। এর আগে তুমি আমরির ঘটনা উল্লেখ করলে। হ্যাঁ, কার সময় হয়েছে না, ওইটা তো না, সেটা তো স্টিফেন কোট বামেদের সময় হয়েছিল। স্টিফেন কোট বামেদের সময় হলো, আমরি তৃণমূলের হলো। তাতে কার কি যায় আসে? শিক্ষাটা কি হলো? ব্যবস্থা তো পরিবর্তন হয়নি। বিজেপির সময় হোক, যার সময় হোক, দুর্ঘটনা সময়টা তো বড় কথা নয়। আমরি বামফ্রন্টের সময় হয়েছে না, আমরি 11 সালে হয়েছিল। হ্যাঁ, না, দুর্ঘটনাটা 11 হয়েছিল। এখানে তো আত্মকারী সাইন বুঝতে চাই তো লয়ার তো বিজেপির মুখপাত্র নেগলিজেন্স এর জন্য ঘটে, এবং সেটা ডেলিবারেট নেগলিজেন্স। বিজেপির বলতে দিই, এগুলো হচ্ছে তন্ময়দা সাইনকে বলতে দিই। এগুলো হচ্ছে সাইনের সময় একটা সাইনকে বলতে দিন, ও নিশ্চয়ই কারণ দেখাবে, ও নিশ্চয়ই বলবে। না দেখো, এর পিছনে তো কোনো ধরো লোক মারা যাচ্ছে, এর পিছনে তো কোনো লজিক নেই না। আজকে দমকল মন্ত্রী তো বলছেন যে বিভিন্ন ডিপার্টমেন্টের গাফিলতি। এখানে মানে শুধু গভর্নমেন্ট বলে নয়, এখানে যে ডিপার্টমেন্ট গুলো আছে, যেমন এর একটা গাফিলতি ছিলই। উদয়বাবু মানে এই বিষয়ে স্পেশালিস্ট, তিনি বাবা যে যতটা জানেন, বলছেন টাকার খেলা হয়। অবশ্যই, কোথায় খেলা হয় না, পুরো ভারতবর্ষে খেলা হয়। ব্যবস্থাটা চাই, তুমি তার বিরুদ্ধে তো গ্ল্যাডলি বলছো যে টাকা নিয়েছে তো সারা ভারতেই। না, তুমি যদি এ দিয়ে যাও, বড়বাজারের রাস্তা দিয়ে যাও, এই বিল্ডিং গুলোর নিচে উপরে এই যে হোটেল, তো তাতে বলছেন এই বার চলছিল। বারের পারমিশন আছে কিনা আমার জানা নেই। কোথা থেকে যদি মানে তুমি বলছো এক্সিট গেট বন্ধ করে দেওয়া হয়েছে, এগুলো পুরো দেখো সচেতনতার মানুষের অভাব। তুমি আজকে দেখো, না বার চলা মানে যে আগুন লাগবে এর কোনো যৌক্তিকতা নেই। না, লাগতেই কলকাতায় বহু বার আছে। তোমার স্টুডিওতেও আগুন লাগতে পারে, যে কোনো জায়গায় লাগতে পারে, সার্কিট দিয়ে লাগতে পারে, যে কোনো জায়গায় লাগতে পারে। আমি যেটুকু উদয়বাবুর কাছ থেকে শুনলাম যে ওখানে পুরোপুরি কিছু ব্যবস্থা ছিল, কিছু ফাংশনাল কাজ হয়নি। তাতে 14 জন মারা গেছে, পুরো এটা জ্বলে গেছে, তা তো না। এবং তোমাদের ভিডিও তো দেখলাম কিছু লোক বেঁচেও গেছে। এটা দুঃখজনক ঘটনা, এটা দিয়ে অত রাজনীতি করার কিছু নেই। রাজনীতি কোথায় তুমি পেলে খুঁজে? এখানে এই শাহিন, আমি তো শুধুমাত্র বলছি অবৈধ নির্মাণ, অবৈধ দোকান, কোথায় রাজনীতি? বলতে দাও, একটা বড় বিল্ডিং এ হোটেলে, সেখানে হচ্ছে অগ্নির এক্সটিংগুইশার বাদ দিলাম, কাণ্ড ঘটেছে, একটা লাইন আমি বলিনি। না, তুমি ইনফরমেশন তুমি মিলছে না। আরে সংবাদ মাধ্যম দিচ্ছে, আমি দিচ্ছি না। আমি তৈরি করিনি। যা বলবে দেখে নাও গিয়ে, তারা সেখানে ছিল, তারা স্পটে ছিল, বলছে যে ব্যবস্থা ছিল। মন্ত্রী বলবে। আমি প্রদীপ্ত বাবুর কাছে আরেকবার যাব। আহিনের সঙ্গে গন্ডগোলের কোনো ইচ্ছা অভিপ্সা আমাদের নেই। কোনো জায়গায় আগুন লাগলো, মানুষ মারা গেল, তার জন্য সরাসরি সরকারের দিকে বা কোনো ব্যক্তির দিকে বা কোনো মন্ত্রীর দিকে আঙুল তোলার ইচ্ছা আমাদের নেই। আমার কথা হচ্ছে, দিনের পর দিন, সেই 2010 সালে যদি আমি ধরি, ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, পার্ক স্ট্রিট এলাকায় মানুষ দেখলো স্টিফেন কোট, এরপরে আমরির ঘটনা ঘটলো, এরপর একের পর এক কলকাতা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগবে না কোনো জায়গায় এরকম বিষয় নয়, কিন্তু আজও যদি গাফিলতিগুলো একই রকম ভাবে থাকে, তাহলে মেনে নিতে হবে যে আগুন লাগছে তার থেকে কেউ শিখছেন না।
শুধুমাত্র এই তন্ময়দা যেটা বললেন, অনুষ্ঠান হবে, আমরা চিৎকার করব, গেস্টরা এসে চিৎকার করবে, প্রোগ্রাম শেষ, কালকে থেকে মানে যা যেমন চলছে তেমনি চলবে, তথই বলছে অবস্থা। আমরা সেটা বলছি, আমরা সরকারকে একেবারে দোষারোপ করছি না, মানে শাহিন হয়তো অন্যভাবে নিচ্ছে, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। এটা শুধুমাত্র সিস্টেমে কেন এই ধরনের ভুল ত্রুটি গাফিলতি দিনের পর দিন চলছে, প্রশ্নটা সেখানে। দ্রুত উদয়বাবুর কাছে যাব। উদয়বাবু, এটা দোষারোপের সময় নয়, আপনি শুধু আমাকে বলুন যে শাহিন যেটা বলার চেষ্টা করছে, মানে আমি শাহিনকে এই জন্য ধরছি কারণ মোটামুটিভাবে ও যেহেতু তৃণমূল কংগ্রেসপন্থী, আমি শাসক দল কেউ রিপ্রেজেন্ট করছে, অবস্থানটা পরিষ্কার করবার চেষ্টা করছে, সেটা কি আপনার কাছে সন্তোষজনক? না, ওই অন্য স্টেটের উদাহরণ টেনে আমারটাকে আমি সাবস্টান্সিয়েট করবো, আমার ল্যাবসটাকে, আই ডোন্ট সাপোর্ট ইট। কিন্তু অ্যাট দি সেম টাইম এই স্টুডিওতে পলিটিক্যাল পার্সোনালিটি থাকলে এর চুলচিলার টেকনিক্যাল বিশ্লেষণ হবে না, কারণ এই জিনিসগুলো এনারা তুলবেন নিজেদের। যে কিন্তু রেসপন্সিবিলিটি তো প্রশাসন বা শাসক দল বা বিরোধী দল কাউকে একটা নিতে হবে। আমি তো বলছি, আমি আমার বাইটের মধ্যে অলরেডি ফার্স্ট বাইটে বলে দিয়েছি। না, আপনি তো বললেন আপনি আজ থেকে, আমার মনে আছে 1.5-2 বছর আগে স্টুডিওতে যেখানে তন্ময়দা বসে রয়েছে ওই চেয়ারে বসে আপনি বলে গেছিলেন টাকা নেওয়ার খেলা একটা আছে, যে কারণের জন্য ইনভেস্টিগেশন হয় না, অডিট হয় না, বলেছিলেন আপনি। আমি যদি খুঁজে, আমি ছিলাম অনুষ্ঠানে, আমার সেই, আমি তো কানকে অবিশ্বাস করব না। তাহলে আপনি 2 বছর আগে যখন টিভি মিডিয়াতে কথা বলছেন, হাজার হাজার মানুষ শুনছে, তারপরে সেই গাফিলতি আজ 2 বছর পরে, তার জন্য কেন মানুষকে প্রাণ দিতে হবে? চলছে তো। তাহলে এট দি সেম টাইম 50% responsibility should have been taken by the occupier or owner of the building. You will have to consider the lapse on the part of them also. এইবার এই যে বলে না তদন্ত কমিটি, পোস্টমর্টম, এসব ভেগ টার্ম, যে যখন গভর্নমেন্টে থেকেছে, দুটো গভর্নমেন্ট তো আমার দেখা হয়ে গেল, আজ পর্যন্ত একটা সিঙ্গেল এক্সাম্পল দিতে পারবে না যে ধরুন এই আগুনটা অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে, কিন্তু তদন্ত হবে না। এফআইআর করা হয়েছে, ফরেনসিক টিম গেছিল, কলকাতা পুলিশের সিট তৈরি করা হয়েছে, এভরিথিং হ্যাজ ডান। ওই যে ফরেনসিক ও করে কি করবে? ফায়ার ইটসেলফ destroy the cause of the fire, and this is established worldwide. ওয়ার্ল্ড কোনো ল্যাব বেরোয়নি যে ল্যাবে ফায়ারের কজ অফ ফায়ারটাকে অ্যাসার্টেড করে দেবে এবং সেটা কোর্টে গেলে চ্যালেঞ্জ হবে না, বা চ্যালেঞ্জ হলেও ফরেনসিক জিতবে। একদম একটা সিঙ্গেল জায়গা। খুব উল্লেখযোগ্য জায়গায় আমি প্রদীপ্তদার কাছে যাব। প্রদীপ্তদা, এই আগুনের উৎপত্তির কারণকে নষ্ট করে, কিন্তু যে কারণগুলো বেঁচে থাকে সেটা হচ্ছে গাফিলতির ছবি। আপনি যেটা বলছেন যে পুরো জায়গাটাকে যত গৃহ তৈরি করা হয়েছিল কাঁচ দিয়ে মুড়ে, কারণ এখন বাতানুকূল করতে হবে, না হলে ক্লায়েন্টরা আসবেন না, সেই দিকে মাথায় রেখে এমনকি ইটের দেওয়াল হয়েছিল। আমাদের প্রতিনিধি শুভজিৎ যে ছবিটা দেখালো, উপর থেকে 6 তলা থেকে নিচ অব্দি সিঁড়ি নেমে এসছে, কিন্তু সিঁড়ি বেরোনোর মুখে ইটের অস্থায়ী গাঁথনি করে সেখানে দোকান তৈরি হয়ে গেছে। না, ওটা তো আমার বক্তব্য হচ্ছে যে দেখুন, আমাদের একটা আলোচনা করছি, আলোচনার থেকে একটা ফলপ্রসূ কিছু তো একদম আমাদের সাজেশন হিসেবে তো থাকতে পারে, সেটাই তো আশা আমার। ব্যাপারটা হচ্ছে যে সেখানে কেউ যদি সেটাকে অ্যালিগেশন নিয়ে ভাবে যে তাকে টার্গেট করা হচ্ছে, ইট ইজ নট দ্যাট। ইট ইজ আজকে এখানে যারা এক্সপার্টস রয়েছেন, তারা যেগুলো কথাগুলো বলছেন, সেটা কাল সকাল থেকে আমরা কি করব সেইটা নিয়ে ডিসকাশনটা হওয়া উচিত। একদম। সুতরাং আজকে আমার ধারণা যে এমবার্গোস গুলো এতক্ষণ শুনছি যে সত্যি এগুলো ডিফিকাল্টিজ আছে এবং ইত্যাদি হচ্ছে, আমার মতে এখানে এই ইন্ডিপেন্ডেন্ট অডিটর্স বাড়ানো উচিত। কারণ হচ্ছে যে তার জন্য এইসব নানান এক্সপার্টস বা এনজিওস বা এদেরকে ইমপ্লিকেট করে, কারণ কলকাতা শহরে এরকম বহু বাড়ি আছে যেখানে কোনো ফায়ার রুলস গুলো মানা হচ্ছে না, যেখানে মানা বাধ্য। তো অফিস আছে, এইরকম ধরনের বাজারগুলো স্পেসিফিক্যালি অ্যাটলিস্ট বড় বড় বাজার যেগুলো রয়েছে সেখানে অ্যাটলিস্ট ইন্ডিপেন্ডেন্ট অডিটরসদেরকে দেয়া হোক, যারা মানে কোয়ালিফাইড পিপল, তাদেরকে নিয়ে। উদয়বাবু বলছেন, প্রদীপ্তদা, উদয়বাবু বলছেন আইন আছে, কিন্তু আইন যদি কনসার্ন অথরিটি যদি না মানে তাহলে কার কি করার আছে? আপনি যেটা বলছেন, আমি বলছি যে এটা বাড়ানো হোক, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কর্পোরেশনকেও কিছুটা দায়িত্ব নিতে হবে, কারণ কর্পোরেশনটা অনেক বড়, তারা পাড়ায় ঘুরে বেড়ায়, তাদের ইন্সপেক্টর আছে, তাদের নানান ডিপার্টমেন্টস, একটা পাড়ার মধ্যেই অন্তত
3-4 রকম ডিপার্টমেন্টের লোক ঘোরাফেরা করে, একদম স্ট্রিট লাইটস ডিপার্টমেন্ট আছে, মানে আপনার সিএসসি আছে। নট এক্সপার্ট আমার বক্তব্য হচ্ছে যে হাতে আর একদম তন্ময়দা একটু হাত তুলছিলেন, তন্ময়দা জাস্ট দ্রুত নেবো এক লাইন করে। দেখুন, আমি বলবো যে গাফিলতি দুরকম হয়, একটা ইচ্ছাকৃত, একটা অনিচ্ছাকৃত। যে আপনার হয়তো একটা জায়গায় কাজ করার কথা, আপনি এত টায়ার্ড, আপনি একটু ঘুমিয়ে পড়েছেন, তার জন্য হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে। আর এখানে হচ্ছে ইচ্ছাকৃত, জেনে বুঝে শুধু টাকা পয়সার খেলা চলছে, আর হচ্ছে অন্যগুলো কিছু করা হয় না। আজকে এই যে বলা হচ্ছে আইন, এখানে হচ্ছে অলিখিত আইন আছে, পয়সা তুলে 75% বাড়ি দেওয়া গালি গালি। আজকে এখানে শেষ করব, কিন্তু তার আগে শাহিনের একটা কথা আমার কানে বাজছে যে এই ঘটনার পরিবর্তন হবে এভাবেই, শুভেন্দুবাবুকে মুখ্যমন্ত্রী আর তন্ময়বাবুকে দমকল মন্ত্রী করতে হবে। আমার কথা হচ্ছে যে এই ধরনের আলোচনা যদি করা যায় তাহলে আগামী দিনে আবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটবে এবং আরো ম্যাসিভ ডিস্ট্রাকশন ঘটতে পারে, এর থেকেও বেশি প্রাণ যেতে পারে। আমার কথা হচ্ছে পরিবর্তন হবে, কোনো ঘটনাকে যদি সিরিয়াসলি না নেওয়া হয়, শাহিন, যদি সিরিয়াসলি না নেওয়া হয়, এই ধরনের নিউসেন্স, এই ধরনের কমিউনিকেশন ল্যাপস এন্ড গ্যাপ থাকবে। আজকে আমি সবাইকে ধন্যবাদ জানাবো। চেষ্টা করলাম একটাই, অনুষ্ঠানের 1 ঘন্টা সময় ধরে একটা শুভ উদ্যোগ নিয়ে যাতে একটা সলিউশন বার করা যায়, কিন্তু সেই রাজনৈতিক জাঁতাকলে পড়ে কোনো সময় মনে হয় যেন সমস্ত সদিচ্ছা সমূলে বিনষ্ট হয়। এটা যদি চলতে থাকে তাহলে হয়তো রাজনীতি মানুষের মৃত্যুর কারণ হবে।